স্বতন্ত্ররা মনে করেন যে 10 জন স্বতন্ত্র জিতে এসছে, তো 10 জন স্বতন্ত্রের জন্য সে কত % ভোট পাইছে, সেই ভোট অনুযায়ী ওই 10 জনের মধ্যে থেকে 10 জনকে তখন একটা গ্রুপ হিসাবে কাউন্ট হবে। এই 10 জনের একটা গ্রুপ, এই গ্রুপটা কত % ভোট পাইছে সেই ভোট অনুযায়ী তখন আপার হাউজে সে কয়টা সিট, মানে সেই 10 জন মিলে সিদ্ধান্ত নেবেন তাদের হয়ে কোন নির্দিষ্ট একজন তিনি আপার হাউসে যাবেন, মানে আপনি একটা গ্রুপ হবে তখন তাদের একটা গ্রুপ, মানে সেই ক্ষেত্রে কি আরো বেশি মতনৈক্য বা এটাও হতে পারে, দ্বিধাবিভক্তির সুযোগ থাকছে, এটাও হতে পারে। আবার আমাদের দেশে কি স্বতন্ত্রগুলো তো আবার জিতে এসে কোন দলের সাথে যোগ হয়ে যায়। আর মোশাররফ হোসেন ভাই যেটা বলছিলেন যে সরাসরি তো আসলে ভোটারদের প্রতিনিধিত্ব তিনি করছেন না, ভোট তো তিনি পাচ্ছেন না। হ্যাঁ, সরাসরি ভোট পাচ্ছেন না ঠিকই, কিন্তু আমি বলছি যে আমার হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, আমার ভোটটা আপনাকে দিলাম এই কারণে যে আপনি আমার হয়ে আপার হাউজে ঠিক করবেন, মানে এটা ইনডাইরেক্টলি হলেও আমার তো মতামত থাকছে। আপনি যদি ভোটারের পার্সেন্টেজ অনুযায়ী আসেন সেই ক্ষেত্রে তো আমার কিছু অংশীদারিত্ব থাকছে, কিন্তু সেই অংশীদারিত্ব আপনার মাধ্যমে থাকছে। ঠিক আছে, এবি মোশাররফ হোসেন ভাই আপনি বলছিলেন, শেষ করুন। না, এখন আবার যে কথাটি আমরা যে কথাটি বললাম যে জনগণের সরাসরি ভোটের কিন্তু মানে কোনো মতামতের এখানে মূল্য হচ্ছে না। আপনি ধরেন যারা অংশগ্রহণ করলেন মানে দলকে আপনি এখানে মূল্যায়ন করছেন। আমাদের কিন্তু আপত্তিটা ওখানেই ছিল আগে থেকেই, যে আপনি জনগণকে যদি সার্বভৌম ভাবেন তাহলে তাদের মতামতের তো একটা মূল্যায়ন করতে হবে, কিন্তু পিআর পদ্ধতিতে কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু যদি আপনার সংসদীয় আসন ভিত্তিতে হয় তাহলে কিন্তু হয়, কারণ সে তো ভোট দিয়েছে দলকে, মানে যারা নির্বাচিত সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছে, এই জন্য আমাদের দলের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে। এখন আপনি দেখেন আজকে আমরা যেটা দেখলাম যে ঐক্যমত কমিশন এটা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, হয়তো তারা একটা অর্ডিন্যান্স দিয়ে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে তো এই অর্ডিন্যান্সগুলো কিন্তু সংসদ যখন বসবে তখন আইনে পরিণত করতে হবে। সেখানে কি হবে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এবং সংসদ তো উচ্চকক্ষ নিয়েই বসবে নাকি, প্রক্রিয়াটা কি হবে? না, এখন যদি এইটা তো আইনে পরিণত করতে হবে আপনাকে। আপনি যে অর্ডিন্যান্সটা জারি করেছে আপনি জানেন কত সংসদ বসার কত 60 দিনের মধ্যে না, শপথ নিয়ে 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আপনাকে কিন্তু আইনে পরিণত করতে হবে। তারপর কিন্তু আপনার পিআর সিস্টেমটা এই উচ্চকক্ষ বাস্তবায়ন হবে, আগে কিন্তু হবে না। এখন এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে যায় যে আজকে দেখেন আপনি 60টা রাজনৈতিক দল বা জোট এটার বিরোধিতা করেছে। মনে করেন এই 60টি রাজনৈতিক দলই সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন পেল, তখন কি হবে? তখন কি হবে? কারণ তারা আগেই তো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যে এই পদ্ধতি আমরা মানি না। সুতরাং এখানে আমি মনে করি ঐক্যমত কমিশনের একটা যে কোনোভাবে একটা মতামত নেওয়ার একটা সুযোগ তাদের ছিল এবং এটা নেওয়া উচিত ছিল। আমি এই প্রসঙ্গে জেসমিনুল আপনার কাছে জানতে চাই, এবি মোশাররফ হোসেন যেমনটি বলছিলেন যে এখন যে অর্ডিন্যান্স নেওয়া হচ্ছে এটা তো আইনে পরিণত করতে হবে, যারা চায় না বর্তমান পদ্ধতি তারাই যদি ক্ষমতাতে আসে, অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় শঙ্কার বিষয় আমরা দেখতে পাচ্ছি। আপনারাও বারবার বলেছেন রাজনৈতিক দলগুলো না চাইলে বাস্তবায়ন করা সম্ভব নয়, তাহলে যেই প্রক্রিয়া যত ভালো প্রক্রিয়াই হোক সেটা যদি বাস্তবায়ন করাই সম্ভব না হয় তাহলে সেই সংস্কার কিভাবে হবে, নির্বাচন ব্যবস্থা সরকার সুপথে আসবে কিভাবে? আচ্ছা, এখানে হলো রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যদি কমিটেড হয়ে থাকে যে হ্যাঁ আমরা এই ঐক্যমত্যে আমরা এইগুলো সম্মত হয়েছি এবং আমাদের আইন এটা, আমরা এই আইন অনুযায়ী চলবো। আপনি দেখেন আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু খুব তিক্ত। আমরা আইন অর্ডিন্যান্স করে আইন হয়ে গেছে, কিন্তু সংসদে যখন যে অংশটা পছন্দ হয়নি বাদ দিয়ে দিয়েছে, যেমন না ভোটেরটা বাদ পড়ে গেছে, তারপর আইন শৃঙ্খলা বাহিনীতে সেনাবাহিনী সংযুক্ত ছিল সেটা বাদ পড়ে গেছে, এরকম অনেক বিষয় বাদ পড়েছে। ভবিষ্যতে এটা হবে না বলেই তো এত কিছু, যে আমরা চাই না যে আমাদের যে সরকার আসুক সে জনগণের সরকার হোক, জনগণ যেটা চাচ্ছে সেটাই তারা করুক। মানে তারা যাওয়ার পর তাদেরই শুধু পছন্দগুলো মানুষের পর চাপাই দেবে, সেটা তো চাই না। কিন্তু এখন কি ব্যাপারটা এমন হচ্ছে না যে বিএনপি বা যারা চাচ্ছেন না তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? ধরেন এবি মোশাররফ হোসেন যেমনটি বলছিলেন যে তারা তো যখন ভোটে যাবেন তারা তো এটা ডিক্লেয়ার দিয়েই যাচ্ছেন যে আমি এই উচ্চকক্ষে যেভাবে নির্ধারণ করা হলো এটাতে আমি মানি না, এবং সেটা জেনেই ভোটাররা তাদেরকে ভোট দিচ্ছেন। এই ভোটের পরে তারা ক্ষমতায় আসার পর যদি এই ব্যবস্থা আইনে প্রক্রিয়ার ক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ না নেন, আপনারা কি নৈতিকভাবে তখন দায়ী করতে পারবেন বা সেই অবস্থা থেকে আমরা থাকবো? আচ্ছা, আপনি আমি যে আগের পয়েন্টটাতে প্রথমে যাই, যেটা আমরা ছিলাম যে আমরা উচ্চকক্ষে চাচ্ছি হলো পিআর পদ্ধতিটা। কেন চা হচ্ছে নিম্নকক্ষে আমাদের, আপনি একটা উদাহরণ দিয়ে আমি খালি বলি,
সর্বশেষ বা 91 আমাদের সবচেয়ে ভালো যে ইলেকশনটা আমরা বলি 91 কথা, সেটা ধরে দেখেন এখানে বিএনপি ভোট পেয়েছিল হলো 30.81, আসন পেয়েছে 140, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30.08, মানে কয়েক 0.8 কম পাইছিল, পার ফলে সে 88টা আসন এসে। যে পদ্ধতি বিএনপি বলছে তাহলে দেখেন আসনের সংখ্যা যদি হয় সে 140-এর অনুপাত অনুযায়ী তারা হলো আপার হাউজে দিবে, কিন্তু যদি পিআর পদ্ধতি থাকতো নিম্ন হাউজে তাহলে কিন্তু বিএনপি পেত 93টা, আওয়ামী লীগ পেত 90টা। আবার এখানে লোয়ার মানে নিম্ন কক্ষ তো আর পিআর না 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 কিন্তু সরাসরি ভোটে হচ্ছে না না সেটা কিন্তু তারপরে তো হায়ার উচ্চ কক্ষটা হচ্ছে তো এই যে আসনের এবং ভিত্তিতে নিম্ন কক্ষ উচ্চ কক্ষের মধ্যকার একটা ভারসাম্য যেন থাকে, আসনের সেই তখন তো প্রচেষ্টার আসনের জন্যই তো ভিত্তিতে। আসলে পিয়ার এই পদ্ধতি নিয়ে বা এখানে আরো আরেকটা দেন, হ্যাঁ, আপনি আমরা শেষ করুন। 8-এর কথা বলি। 8-এর কথা, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48 পয়েন্ট সামথিং, আসন পেয়েছিল 230টা, আর বিএনপি ভোট পেয়েছিল 32.50। দেখেন ভোটের পার্সেন্টেজ কিন্তু অনেক, আসন পেয়েছিল মাত্র 30টা। এরকম ধরেন এখন যদি এদের মনে করেন এটা আপার কক্ষেদের প্রতিনিধিত্ব যাবে, তাহলে আসনের ভিত্তিতে হলে তাহলে এই দল কতগুলো পেয়ে যাচ্ছে আর নিচের দল কত কম পাবে, 30%-এর অর্থাৎ যে ভিত্তিতে যা হবে। ভারসাম্য